শ্যামনগর রাজ্যে বাস করত রাজা বিনোদচন্দ্র। বেশ ভালো আর সৎ মানুষ ছিলেন রাজা বিনোদচন্দ্র। রাজা বিনোদচন্দ্রের দুই রানী ছিল, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী খুব আরামায়েশে দিন কাটাত। সুয়োরানীর জন্য রূপোর খাট, সিন্ধুক ভরা গহনা আর আলমারি ভরা প্রসাধন সামগ্রী। দাসী, আজ আমি অনেক খুশি। মহারাজ আমাকে কত সুখে শান্তিতে আরামায়েশে থাকার ব্যবস্থা করেছেন। হ্যাঁ ছোট রানীমা, মহারাজ তো আপনাকে চোখে হারায়। সে আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর ওই বড় রানীকে তো সহ্যই করতে পারে না। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। আর মহারাজকে তো আমি বশ করে রেখেছি, আর তা না হলে সে ওই দুয়োরানীকেই বেশি ভালোবাসতো। এই জন্যই তো আপনাকে এত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন। আর ওদিকে দুয়োরানী সামান্য মাটির বিছানায় গহনা আর প্রসাধনী ছাড়া খুব সাধারণ জীবন পার করত। আজ কতদিন আমি রাজপ্রাসাদের পাশে এই কুঁড়ে ঘরে পড়ে আছি, তবে আমি নিজেকে নিয়ে চিন্তা করি না। মহারাজ যেন সব সময় সুস্থ থাকে, আর তার যেন কোনো বিপদ আপদ না হয়। পরদিন রাজা রাজ্য ভ্রমণে বের হয়। হঠাৎ একটা লোক রাজার সামনে হাজির হয়। কে তুমি? মহারাজ, আমি একজন বণিক। এই বাণিজ্যের জন্য এই রাজ্যে এসেছিলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। আমি এই রাজ্যের রাজা বিনোদচন্দ্র। আমি তোমাকে তোমার পথ চিনিয়ে দিতে সাহায্য করব। ধন্যবাদ মহারাজ, এই আপনি অনেক ভালো মানুষ, তাই আমি আপনাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার শুনি? এই যে মহারাজ, এই আয়নাটা দিতে চাই। কি আয়না? হ্যাঁ মহারাজ, এটা কিন্তু কোনো সাধারণ আয়না নয়। এই আয়না কথা বলতে পারে, আর মুহূর্তের মধ্যেই অনেক জায়গার খবর এনে দিতে পারবে। আর এই আয়না সব সময় সত্য কথা বলে। এই আয়না আমি আমার সৌরানীকে উপহার দেব, সে খুব খুশি হবে। কিন্তু মহারাজ, আপনি ছোট রানীমার জন্য উপহার নিচ্ছেন, বড় রানীমার জন্য তো কিছু উপহার নেওয়া উচিত। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। হঠাৎ একটি বানর রাজার পায়ের সামনে এসে হাজির হয়। যা যা, এই যা যা। দাঁড়াও মন্ত্রী, তুমি এই বানরটিকে তাড়িও না। কেন মহারাজ? এই বানরটিকে আমি বড় রানীর জন্য উপহার হিসেবে নিয়ে যেতে চাই। মহারাজ, এই বড় রানীমার জন্য এই সামান্য বানর নিয়ে যাবেন? হ্যাঁ মন্ত্রী, বড় রানী এই উপহারেরই যোগ্য। রাজা প্রাসাদে রওনা দেয়। দুয়োরানী সুয়োরানীর কাছে যায়। শুয়ো, তুই আমাকে ডেকেছিস? হ্যাঁ, ডেকেছি। শোন দুয়োরানী, আজ তুই আমার পায়ে তেল মালিশ করে দিবি। আমার পা খুব ব্যথা করছে। ঠিক আছে শুয়ো, এখনই দিচ্ছি। দুয়োরানী সুয়োরানীর পায়ে তেল মালিশ করে। ওদিকে রাজা উপহার নিয়ে সুয়োরানীর কক্ষে প্রবেশ করে। সৌরানী, কোথায় তুমি? মহারাজ, আপনি ঠিক আছেন তো? খুব চিন্তা হচ্ছিল আপনার জন্য। তুমিও তো দেখছি আছো এই কক্ষে। এই নাও, এই বানরটা তোমার জন্য উপহার এনেছি। ধন্যবাদ মহারাজ, আমি খুব খুশি হয়েছি। এই বানরটা পেয়ে তুমি এত খুশি হয়েছো? হ্যাঁ মহারাজ, আপনি নিজে আমার জন্য উপহার এনেছেন, আর আমি খুশি হব না? এটা হতে পারে না। আমি খুব খুশি হয়েছি মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার কক্ষে যাও। আগে মহারাজ। এই আমার সৌরানী, মুখ ভার করে বসে আছো কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না। আপনি দুয়োরানীর জন্য উপহার এনেছেন, আর আমার জন্য কিছুই আনেননি। কে বলেছে তোমার জন্য আমি কিছুই আনিনি? এই দেখো, আমি তোমার জন্য এই আয়না নিয়ে এসেছি।
কি সামান্য একটা আয়না এনেছেন আমার জন্য? একটা হীরার হারও তো আনতে পারতেন। শো রানী, এটা শুধুমাত্র আয়না নয়, এটা একটি আশ্চর্য আয়না। তুমি এই আয়নার কাছে যা জানতে চাইবে এই আয়না তোমাকে তাই বলে দেবে। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তবে আমাকে কিন্তু হীরার হার গড়িয়ে দিতে হবে, এই বলে দিলাম। ঠিক আছে। মহারাজ, দুয়োরানীর দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। কেন, কি করেছে দুয়ো? আর বলবেন না, আমি বলেছিলাম দুয়োরানী এসো, আমরা একসাথে গল্প করি। সে কি বলল জানো? সে বলল, আমি কেন তোর সাথে গল্প করতে যাব? তোর জন্য তো মহারাজ আমাকে ভালোই বাসে না, তোকে আমি মেরেই ফেলবো। আর তখনই আপনি কক্ষে প্রবেশ করেন। কি, দুয়ো রানীর এত বড় সাহস! ওকে এবার আমি শাস্তি দেব। রাজা সুয়োরানীর কক্ষ থেকে রেগে বের হয়ে যায়। দাসী, যাও দুয়ো রানীকে রাজসভায় হাজির করো। আজ দুয়ো রানীর বিচার হবে। সে আমার সৌরানীকে মেরে ফেলতে চেয়েছে। এত বড় সাহস দুয়ো রানীর! আজ ওকে শুলে চড়াবো আমি। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দুয়োরানী তার আদরের বানর ছেলেটিকে নিয়ে গল্প করছিল। বড় রানীমা, মহারাজ আপনাকে রাজসভায় ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। দুয়োরানী তার বানর ছেলেকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। দুয়োরানী রাজসভায় হাজির হয়। মহারাজ, আমাকে ডেকেছেন? তোমার এত বড় সাহস! তুমি আমার সুরানীকে মেরে ফেলতে চেয়েছো? ছি ছি মহারাজ, এ আপনি কি বলছেন? শুয়ো তো আমার বোনের মতো, আমি ওকে মারতে চাইবো কেন? চুপ করো মিথ্যাবাদী! না না মহারাজ, মা মিথ্যে বলছে না। তুই চুপ কর বেয়াদব বাদর! প্রহরী, যাও এই অবাধ্য নারীকে কারাগারে বন্দি করো। প্রহরী দুয়োরানীকে কারাগারে বন্দি করে রাখে। মহারাজ, আপনি যে আমার মাকে বন্দি করেছেন, আমার মায়ের শরীরটা যে ঠিক নেই। কেন, কি হয়েছে দুয়ো রানীর? মায়ের যে ছেলে হবে, আপনি যে বাবা হবেন মহারাজ। কি কি বলছিস তুই? এসব সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। তবে যদি এই কথা মিথ্যা হয় তবে আমি তোর গর্দান নেব। ঠিক আছে মহারাজ, এখন আমার মাকে মুক্ত করে দিন। রাজা দুয়োরানীকে মুক্ত করে দিল। তুই মহারাজকে মিথ্যে বলেছিস কেন? সে যদি সত্যিটা জানতে পারে তাহলে তোকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। তুমি চিন্তা করো না মা, আমি আছি তো, আমি সব কিছুই সামলে নেব। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে দুয়োরানীকে সুখে থাকতে দেব না। দাসী, যাও খেন্তি মাসিকে খবর দাও। আগে রানীমা। খেন্তি বুড়ি সুয়োরানীর কাছে আসে। কি হয়েছে রানীমা? হয় আমাকে বিষ দাও, আমি খেয়ে মরি, নাই ওই দুয়োরানীকে শেষ করার উপায় বলে দাও। আমি আর ওর সুখ সইতে পারছি না। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি আপনাকে বিষ এনে দিব। তবে সেই বিষ ওই দুয়োরানীকেই খাওয়াতে হবে। তবে কালই তুমি আমাকে বিষ এনে দেবে। চন্দন গোখরা সাপের বিষ এনে খাওয়াইতে হবে ওই দুয়োরানী। সেটা ঠিক আছে, কিন্তু কিভাবে ওকে বিষ খাওয়াবো? মহারাজ তো এখন ওকে চোখে হারায়। সুয়োরানী, আপনি আমার উপর সব ছেড়ে দিন, আমি বিষ খাওয়াবো ওই দুয়োরানীকে। পরদিন খেন্তি বুড়ি এক সাপুরের বাড়ি যায়। কালা সাপুরে, আমাকে তোমার চন্দন গোখরা সাপের বিষ দাও। কিন্তু এই বিষ তো খুব মারাত্মক, এই বিষ দেওয়া যাবে না। এই নাও, তোমাকে আমি অনেক মোহর দিচ্ছি, এবার তো দিতে পারবে। হ্যাঁ অবশ্যই, কেন নয়। সাপুরে সেই সাপের ঝুড়ি নিয়ে আসে।
চন্দন গোখরা, দে তোর সব বিষ এই পাত্রে উজাড় করে দে। সাপুরে সাপের বিষ নিয়ে বুড়িকে দেয়। বুড়ি সেই বিষ পায়েসের সাথে মিশিয়ে দেয়। দুয়ো রানীমা, আপনাকে অনেক দিন দেখি না। হ্যাঁ খেন্তি মাসি, তোমার তো এখন এই প্রাসাদে দেখাই যায় না। হ্যাঁ রানীমা, শুনলাম আপনার শরীরটা নাকি অসুস্থ, তাই আমি আপনার জন্য পছন্দের নলেন গুড়ের পায়েস বানিয়ে এনেছি। কি, নলেন গুড়ের পায়েস? হ্যাঁ, দাও আমাকে। দুয়োরানী সেই বিষ মাখানো পায়েস খেয়ে নেয়। আমি এখন যাই রানীমা, কাল আবার আসবো। কিছুক্ষণ পর একি আমার সারা শরীর চলে যাচ্ছে কেন? আমি আর সহ্য করতে পারছি না। দুয়োরানের শরীর বিষে নীল হয়ে গেল আর সে অজ্ঞান হয়ে গেল। রানীমা, কাজ হয়ে গেছে। বুয়ো রানীকে আমি বিষ মাখা পায়েস খাইয়ে দিছি। হাহাহাহা, আজ থেকে আমাকে ওই দুয়োরানীর মুখ দেখতে হবে না। সাবাস খেন্তি মাসি, এই নাও তোমার এনাম। আর কিছুদিন এই রাজ্যের বাইরে চলে যাও। ওদিকে বানর দুয়োরানীর কক্ষে যায়। কি হয়েছে মা? কথা বলছো না কেন? কথা বলো। ওঠো মা, ওঠো। মায়ের শরীর বিষে নীল হয়ে গেছে। এখনই বাঁচাতে হবে মাকে। যাই, এখনই মায়ের জন্য ওষুধ নিয়ে আসি। বানর জঙ্গলের দিকে রওনা হলো ওষুধের খোঁজে এবং কিছু ওষুধের লতা পাতা নিয়ে দুয়োরানীর কক্ষে প্রবেশ করলো। সেই লতা পাতার রস করে দুয়োরানীকে খাওয়ালো। ধীরে ধীরে দুয়োরানী সুস্থ হয়ে গেল। কি হয়েছিল আমার? তোমার কিছুই হয়নি মা, তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। আমি থাকতে কি তোমার কিছু হতে পারে? তুই ঠিক বলেছিস বাবা, তুই তো আমার শেষ সম্বল। ওদিকে সুয়োরানীর কানে দুয়োরানীর সুস্থ হওয়ার খবর পৌঁছে যায়। আজ ওই বাদরটার জন্য দুয়োরানী বেঁচে গেল। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। প্রহরী, যাও বাদরকে তলব করো। আজ্ঞে মহারাজ। প্রহরী বানরকে ডেকে আনলো। আমাকে ডেকেছেন মহারাজ? আমার ছেলের কি এখনো জন্ম হয়নি, নাকি সবই তোর মন গড়া গল্প? না মহারাজ, আপনার একটি ফুটফুটে ছেলে হয়েছে। সত্যি সত্যি বলছো তুমি? কোথায় কোথায় আমার ছেলে? আমি তার মুখখানা দেখে ধন্য হতে চাই। মহারাজ, রাজকুমারের যে 5 বছর হতে হবে, তারপর আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে। না হলে আপনি আপনার ছেলের মুখ দেখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এবার তো মহারাজ তার ছেলের মুখ দেখতে চাইবে। এবার কি করব আমি? আমি সব ব্যবস্থা করছি মা। মহারাজ, আপনার ছেলের তো 5 বছর পূর্ণ হলো। এবার তার জন্য পাত্রী জোগাড় করুন। তার যে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মন্ত্রী, যাও তুমি পাত্রের খোঁজ করো। কালই আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আজ্ঞে মহারাজ, আমি এখনই সুপাত্রীর খোঁজ করছি। মন্ত্রী প্রতাপগড় রাজ্যের রাজা সুনীল রাজার মেয়ে রূপমতির সাথে রাজার ছেলের বিয়ে ঠিক করলো। মন্ত্রী, আমি চাই কালই আমার ছেলেকে বিয়ে দিতে। যেই কথা সেই কাজ। পরদিন রাজা পালকি সাজালো তার ছেলের বিয়ের জন্য। মহারাজ, আমার একটা কথা আছে। কি কথা বলো? আমি 2 জন প্রহরীকে নিয়ে আপনার ছেলের বিয়ে দিতে যাব। আর অন্য কেউ যেন সেখানে না থাকে। তা না হলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, তুমি যা বলবে তাই হবে। মা, তোমার ক্ষীরের ছেলেকে সাজিয়ে দাও এখনই।
আজ যে তার বিয়ে মা। দুয়োরানী ক্ষীরের পুতুলকে পালকিতে উঠিয়ে দিল। বানর দুজন পেয়াদাকে নিয়ে রওনা দিল। সন্ধ্যা তো হয়ে এলো। হ্যাঁ, আর জঙ্গলের পথ তো অনেক বিপজ্জনক। আজ রাতটা বরং এখানেই কাটিয়ে দিই, কাল ভোরেই রওনা দেয়া যাবে। ঠিকই বলেছ তুমি। বানর আর প্রহরী পালকি রেখে তার পাশে শুয়ে ঘুমিয়ে গেল। রাত প্রায় শেষ। এমন সময় জঙ্গলের উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। এ কি, এমন সুমধুর ক্ষীরের সুবাস কোথা থেকে আসছে? না, আমি আর পারছি না, আমাকে ওই ক্ষীর খেতেই হবে। নিচে নেমে দেখি তো। পরী নিচে নেমে আসে। পরী পালকির কাছে এগিয়ে যায়। কোথায় ঘুমপাড়ানি মাসি পিসি, তোরা এক্ষুনি আয় আর এখানকার সব মানুষকে এক প্রহরের জন্য ঘুমে অচেতন করে দে, কোনো মানুষ যেন জেগে না থাকে। এই বলে পরী সেই ক্ষীরের পুতুলটা খেয়ে ফেলে। এ কি, এই ক্ষীরের পুতুলটা তো পুরোটাই খেয়ে ফেললাম। যাই, এক্ষুনি পালিয়ে যাই এখান থেকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কে কে তুই? আমি যেই হই। তুমি যে ওই ক্ষীরের ছেলেকে খেয়েছো সেটা কিন্তু আমি জানি। তুই কিভাবে দেখলি? তুমি সব মানুষকে ঘুম পাড়িয়েছো, কিন্তু আমি তো মানুষ না, তাই আমি সবকিছুই দেখেছি। আচ্ছা আচ্ছা, এখন আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে তো। না, তুমি কোথাও যেতে পারবে না। কেন? মা যে আমার অনেক কষ্ট করে ক্ষীরের ছেলেকে বানিয়েছিল, তাকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম, আর তুমি তাকে খেয়ে ফেললে। এখন তুমি আমাকে ক্ষীরের ছেলে ফেরত দাও। আমি কিভাবে ফেরত দেব ওই ক্ষীরের ছেলেকে? জানি না, তবে ফেরত দাও মায়ের ক্ষীরের ছেলেকে। যদি তুমি মায়ের ছেলেকে ফেরত না দাও, তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি চুরি করে মায়ের ছেলেকে খেয়ে ফেলেছো। তুই তো আমাকে ভারী মুশকিলে ফেলে দিলি। কোথায় পাবো আমি ওই ক্ষীরের ছেলেকে? রাজামশাইয়ের সামনে যদি এই ছেলেকে বিয়ে দিয়ে তার বউকে নিয়ে তার সামনে হাজির না করতে পারি, তাহলে মহারাজ যে আমার আর আমার মায়ের মাথা কেটে নেবে। দেখি দাঁড়া, কি করা যায়। পরী বানরের সামনে 3টা ছেলেকে হাজির করে। এই নে, যে ছেলেকে তোর পছন্দ হয় তুই তাকে নিয়ে নে, তাও এবার আমাকে ছেড়ে দে। বানর একটি ছেলেকে বেছে নেয়, আর সেই ছেলেকে নিয়ে প্রতাপগড় রাজ্যের রাজা সুনীল রাজার রাজ্যে পৌঁছে যায়। প্রহরীরা বাদরকে প্রাসাদে ঢুকতে দেয় না। এই, কে তুই? এভাবে রাজপ্রাসাদে ঢুকে যাচ্ছিস যে? আমি রাজার ছেলেকে নিয়ে এসেছি তার বিয়ে দিতে। মিথ্যা বলার জায়গা পাচ্ছিস না? যা, চলে যা এখনই। তোমরা মহারাজকে গিয়ে বলো, মহারাজ ঠিকই জানেন। মহারাজ, এক বাদর এসেছে পালকিতে এক রাজপুত্রকে সাথে নিয়ে। রাজকন্যা রূপমতির সাথে নাকি ওই রাজপুত্রের বিয়ে। তুমি কি তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি? হ্যাঁ মহারাজ। তোমার এত বড় সাহস, তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো? যাও, এক্ষুনি তাদের সাদরে এই রাজসভায় হাজির করো। হ্যাঁ মহারাজ, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। ছেলেকে নিয়ে প্রতাপগড় রাজ্যের রাজা সুনীল রাজার রাজ্যে পৌঁছে যায়। প্রহরীরা বাদরকে প্রাসাদে ঢুকতে দেয় না। এই, কে তুই? এভাবে রাজপ্রাসাদে ঢুকে যাচ্ছিস যে? আমি রাজার ছেলেকে নিয়ে এসেছি তার বিয়ে দিতে। মিথ্যা বলার জায়গা পাচ্ছিস না? যা, চলে যা এখনই। তোমরা মহারাজকে গিয়ে বলো, মহারাজ ঠিকই জানেন। মহারাজ, এক বাদর এসেছে পালকিতে এক রাজপুত্রকে সাথে নিয়ে। রাজকন্যা রূপমতির সাথে নাকি ওই রাজপুত্রের বিয়ে।
তুমি কি তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি? হ্যাঁ মহারাজ। তোমার এত বড় সাহস, তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো? যাও, এক্ষুনি তাদের সাদরে এই রাজসভায় হাজির করো। হ্যাঁ মহারাজ, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। প্রহরী বানর আর রাজপুত্রকে নিয়ে রাজার সভায় হাজির হয়। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। বানর রাজকন্যা আর রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। মহারাজ, এই তো আপনার পুত্র আর পুত্রবধূ। আজ আমি অনেক খুশি হয়েছি। তোরা এসেছিস বাবা? হ্যাঁ মা। আজ আমার অনেক খুশির দিন, তাই আমি চাই এই রাজ্যে সবাইকে পেট ভরে খাওয়াতে আর আমার কয়েদখানার সব কয়েদিকে মুক্ত করে দিতে। প্রহরী, যাও, সবাইকে মুক্ত করে দাও। আজ্ঞে মহারাজ। প্রহরী সুয়োরানী আর তার দাসীকে মুক্ত করে দেয়। আমাদেরকে মুক্ত করে দিলে যে? রাজপুত্র বিবাহ করে রাজপ্রাসাদে এসেছে, আর সেই খুশিতে মহারাজ সব কয়েদিকে মুক্ত করে দিয়েছেন। দৌরানি, যাও, ওদের নিয়ে কক্ষে যাও। কিরে, তুই কিভাবে আমার ক্ষীরের ছেলেকে মানুষের রূপ দিলি? বিধাতা চাইলে সব সম্ভব মা। এই তোমার নিজের ছেলে। কেন মা, তুমি কি তোমার ছেলেকে পেয়ে খুশি হওনি? হ্যাঁ বাবা, আমি আজ আমার নিজের ছেলে পেয়েছি, পুত্রবধূ পেয়েছি। আমি খুব খুশি। মহারাজ আমাকে আগের মতো মেনে নিয়েছে। আমার আর কিছুই চায় না। ওদিকে সুয়োরানী দুয়োরানীর সুখ মেনে নিতে পারল না। দাসী, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কি করবেন রানীমা? ওই দুয়োরানী আমার সব সুখ কেড়ে নিল, তাই আমি ওকে আর শান্তিতে থাকতে দেব না। কিছু একটা বুদ্ধি আমাদেরকে বের করতেই হবে। সুয়োরানী সেই জাদুকর্ণীর কাছে যায়। বল, তোর কি চাই? আমি আমার ওই সতীন দুয়োরানীকে চিরকালের মতো রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিতে চাই। ঠিক আছে, কাল তুই তোর সতীনকে আমার কাছে নিয়ে আসবি। যা, যা করার আমি কালই করব। এ কি শুয়ো, কিছু বলবি? দুয়ো, তুমি আমার সাথে আমার দাসীর বাড়িতে যেতে পারবে? ও খুবই অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, চল। সুয়োরানী আর দুয়োরানী রওনা দেয়, আর অনেকটা পথও চলে যায়। এ কি শুয়ো, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? দাসীর বাড়ি তো দেখতে পাচ্ছি না কোথাও। এই তো এসে পড়েছি প্রায়। সুয়ার দুয়ো জাদুকর্ণীর আস্থানায় পৌঁছে যায়। শুয়ো, এ কি? এটা তো দাসীর বাড়ি হতে পারে না। এ আমাকে কোথায় নিয়ে এলি তুই? আজকের পর তুই আর আমার পথের কাঁটা হয়ে থাকতে পারবি না। তুই আমাকে ছেড়ে দে শুয়ো। জাদুকর্ণী জাদু করে দুয়োরানীকে একটা পাখি বানিয়ে দেয়। আজ থেকেও পাখি হয়ে থাকবে আর বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। বেশ হয়েছে, এবার আমি শান্তিতে রাজপ্রাসাদের রাজত্ব করতে পারবো। জাদুকর্ণী পাখিটাকে জঙ্গলে উড়িয়ে দেয়। রাজপুত্র আর বানর দুয়োরানীকে কোথাও খুঁজে পেল না। মাকে যে কোথাও পেলাম না। তুমি চিন্তা করো না, আমি পরিমাকে স্মরণ করব। সে নিশ্চয়ই মায়ের খোঁজ দিতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। রাজপুত্র তার পরিমাকে স্মরণ করে, আর হঠাৎ করেই পরি তার সামনে হাজির হয়ে যায়। কিরে বাছা, আমাকে এতদিন পর তোর মনে পড়লো? তোমাকে কি আমি ভুলতে পারি পরিমা? হ্যাঁ, এবার বল তো দেখি, তোদের মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? পরিমা, আজ সকালে সুরানী আমার মাকে কোথায় নিয়ে গেল, তারপর থেকে মাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি
কি বলতে পারবে আমার মা কোথায় আছে? সর্বনাশ! ওই শয়তানি সুয়োরানী এক জাদুকর্ণীকে দিয়ে তোদের মাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে। এ কি বলছো তুমি? তাহলে মাকে কি আমরা কোনোদিন খুঁজে পাবো না? পাবি, তবে সে অনেক কঠিন কাজ। বলো বড় পরিমা, কিভাবে ফিরে পাবো আমার মাকে? শোন তোরা, যদি তোদের মাকে খুঁজে বের করে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারিস, তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে ওই জাদুকর্ণীর। তাই সে তোদের পথের সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়াবে। যত বাধাই আসুক না কেন, মাকে আমরা খুঁজে বের করে আবার আগের রূপে ফিরিয়ে আনবো। আমি জানি তোরা অবশ্যই পারবি। এই নে, এই ছোরাটা রাখ, বিপদে তোদের কাজে লাগবে। আগে আমার মাকে উদ্ধার করি, তারপর ওই সুয়োরানীকে শাস্তি দিব। পরদিন বানর আর রাজপুত্র বেরিয়ে পড়ে দুয়োরানীর খোঁজে। ওদিকে জাদুকর্ণী আর সুয়োরানী জাদু আয়নায় সবকিছু দেখতে পায়। এবার কি হবে? ওরা দুয়োরানীকে খুঁজে বের করে ফেলবে? তুই আমার উপর ভরসা রাখ, আমি ওদের উদ্দেশ্য কিছুতেই পূরণ হতে দিব না। তুই প্রাসাদে ফিরে যা। পশ্চিম জঙ্গলের ডাইনি, কোথায় তুই? হাজির হ। বলুন, কি সেবা করতে পারি আমি আপনার? রাজপুত্র আর ওই বানর দৌড়ানির খোঁজে বেরিয়েছে। তুই তাদেরকে পথ ভুলিয়ে তোর ডেরায় নিয়ে যাবি, আর ওই গুহায় তাদেরকে চিরকালের মতো বন্দি করে রাখবি। যথাজ্ঞা, আমি এখনই যাচ্ছি। ডাইনি নিজের রূপ বদলে দৌড়ানির রূপ ধারণ করে। ওদিকে রাজপুত্র আর বানর হাঁটতে থাকে, কিন্তু কোথাও তারা দৌড়ানির খোঁজ পেল না। মাকে কিভাবে খুঁজে বের করব? এত পাখির ভিড়ে কিভাবে বুঝবো মা কোনটা? তুমি চিন্তা করো না, ঠিক আমি মাকে খুঁজে বের করব। আবার তারা দুজনে হাঁটতে শুরু করে। হঠাৎ ডাইনি হাজির হয়। তোরা কোথায় যাচ্ছিস বাবা? মা, তুমি এখানে? তুমি মানুষের রূপে ফিরে এসেছো কিভাবে? সে অনেক কথা বাবা। ভালোই হয়েছে, মাকে খুঁজে পাওয়া গেছে। চলো মা, প্রাসাদে ফিরে চলো। না বাবা, আমি তো এভাবে প্রাসাদে ফিরতে পারবো না। কিন্তু কেন মা? আমাকে যে মুক্ত করেছে তার সাথে দেখা না করে যে ফিরতে পারবো না। আমি এই জঙ্গলে কিছু ফল নিতে এসেছিলাম। ভালোই হয়েছে, তোদের সাথে দেখা হয়ে গেছে। চল, তোরাও আমার সাথে চল। ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা প্রাসাদে ফিরবো। হ্যাঁ, তাই চলো। একবার তোদেরকে আমার ডেরায় নিয়ে যেতে পারলেই হয়। সারা জীবনের জন্য তোরা সেখানে আটকা পড়ে যাবি। আর কত দূর মা? সেই কখন থেকে হেঁটেই চলেছি তো মা। এই তো প্রায়ই চলে এসেছি। ডাইনি বানর আর রাজপুত্রকে নিয়ে তার ডেরায় পৌঁছে যায়। মা, তুমি আমাদেরই কোথায় নিয়ে আসলে? তাড়াতাড়ি চলো মা, এখানে আমরা থাকতে পারছি না। আর একটু থাকলে তো আমরা দম বন্ধ হয়ে মরে যাব। কোথায় যাবি তোরা? এখানে তোদের চিরকাল থাকতে হবে। মা, তুমি এভাবে কথা বলছো কেন? আর তখনই ডাইনি দৌড়ানির রূপ ছেড়ে তার আসল ডাইনি রূপে ফিরে আসে। এ কি? কে কে তুমি? মা, তুমি কোথায় গেলে মা? আমি তোদের মায়ের রূপ নিয়ে তোদের এখানে ধরে এনেছি। আর এখানে এই গুহার মধ্যে তোরা অনন্তকাল বন্দি থাকবি। ইচ্ছা করলেও এখান থেকে বের হতে পারবি না। হা হা হা। আমাদেরকে ছেড়ে দাও, দয়া করো। দয়া করো আমাদের উপর, এখান থেকে বের হতে দাও আমাদের।
ওদেরকে ছেড়ে দেব বলে তো এখানে ধরে আনিনি। আজ থেকে এটাই তোদের জায়গা। ডাইনি বানর আর রাজপুত্রকে জাদু করে বেঁধে ফেলে। থাক তোরা, অনন্তকাল তোরা বন্দী হয়ে থাক। যেও না, আমাদেরকে ছেড়ে দাও। তাদের কথা না শুনে ডাইনি তার ডেরা থেকে বের হয়ে যায় আর সে গুহার দরজা বন্ধ করে দেয়। দেখ শিওরানী, আমি ওদেরকে কি হাল করেছি, আর কখনোই ওরা এখান থেকে বের হতে পারবে না। ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি খুব খুশি হয়েছি। এবার আমি নিশ্চিত আমার সব পথের কাটা শেষ হয়েছে। সুরানী খুশি হয়ে প্রাসাদে ফিরে যায়। এবার আমাদের কি হবে? তাহলে কি আমরা এখানেই পচে মরবো? আচ্ছা, পরিমা যে আমাদের এক ছোরা দিয়েছিল, সেটা দিয়ে আমরা কি কিছুই করতে পারি না? তুমি ঠিকই বলেছ। চলো আমরা ওই ছোড়াটা দিয়ে ওই গুহার দরজায় আঘাত করি। রাজপুত্র আর বানর মিলে ওই দরজায় আঘাত করতেই সাথে সাথে দরজাটি খুলে যায় আর তারা সেখান থেকে বের হয়ে যায়। আর দেরি করা যাবে না রাজপুত্র, তাড়াতাড়ি মাকে খুঁজতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারা দুজনে আবার রওনা দেয় আর অনেক খুঁজেও তারা দৌড়ানির কোনো খোঁজ পায় না। না, আর পারছি না। আমরা বরং পরিমাকে স্মরণ করি। পরিমা, কোথায় তুমি? আমাদেরকে সাহায্য করো। পরি হাজির হয়। কিরে বাছা, কি হয়েছে তোদের? পরিমা, অনেক খুঁজেও আমরা আমার মাকে কোথাও পাচ্ছি না। তুমি আমাদেরকে সাহায্য করো। আমি যে তোদের কোনো সাহায্য করতে পারবো না বাছা, তবে একটা উপায় বলে দিতে পারি। কি উপায় পরিমা? এখান থেকে সোজা হেঁটে যাবি, পথে দেখবি একটা নীল সরোবর আছে, আর সেই সরোবরের পাশে একটা সোনালী পাতার গাছ আছে, আর সেই গাছে এক রক্তবর্ণের মৌচাক আছে, আর সেই মৌচাকে বাস করে সোনালী মৌমাছি আর রূপালী মৌমাছি। সেই মৌমাছিরা তোদের মায়ের খোঁজ দিতে পারবে। এই বলে পরি অদৃশ্য হয়ে যায়। চলো রাজপুত্র, আমরা ওই সরোবরের কাছে যাই। আমি আমার সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে ওই দুয়োরানীকে পাখি বানিয়েছি, আর কোনোভাবে যদি ওই দুয়োরানী মানুষের রূপ পায়, তাহলে আমার সব জাদু শক্তি নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, ওই দুয়োরানী কখনোই মানুষের রূপ ফিরে পাবে না। তবে দুয়োরানী কোথায় আছে সেটা শুধু জানে ওই সোনালী আর রূপালী মৌমাছি, আর তাদের খোঁজ কেউ জানে না। আর যদি কোনো মানুষ তাদের কাছে পৌঁছায়, তাহলে আমার এই জাদু আয়না রক্তবর্ণ হয়ে উঠবে, আর তখনই আমি সেখানে পৌঁছে তাদেরকে শেষ করে দেব। রানীমাকে যে আজ এত খুশি খুশি লাগছে। এখন থেকে আমার আর কোনো শত্রু নেই, আর মহারাজকেও আমি অসুস্থ করে রেখেছি, আর তাই এই রাজ্যে আমি একাই রাজত্ব করব। সে তো খুবই ভালো কথা। রানীমা, রাজ্যের কয়েকজন প্রজা সাহায্যের জন্য এসেছে। তাদেরকে বলে দাও কোনো সাহায্য হবে না। কিন্তু রানীমা, প্রজাদের ভালো মন্দ দেখা তো রাজার দায়িত্ব, আর তা না হলে রাজ্য চলবে কিভাবে? রাজ্যের কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি বুঝবো। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। তুমি এখন এখান থেকে যাও। ওদিকে রাজপুত্র আর বানর চলতে থাকে। অনেকটা দূর তো এসে পড়লাম, এখনো তো ওই সরোবর দেখতে পেলাম না। রাজপুত্র, ওই যে ওই নীল সরোবরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। এবার আমরা মাকে খুঁজে পেয়ে যাব। চলো এবার আর দেরি না করে ওখানে যাই। বানর আর রাজপুত্র দেরি না করে সেই সরোবরের কাছে পৌঁছে গেল।
ওই তো সেই রক্তবর্ণ মৌচাক। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এবার ওই সোনালি আর রূপালি মৌমাছিকে ডাকতে হবে। সোনালি মৌমাছি ও রূপালি মৌমাছি, কোথায় তোমরা? একটু বাইরে এসো না, তোমার কাছেই যে এসেছি। হ্যাঁ গো, আমরা আমার মাকে হারিয়ে ফেলেছি। তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমরা মাকে কখনোই খুঁজে পাবো না। কোথায় কোথায় তোমরা? এখনো সোনালি আর রূপালি মৌমাছি আসছে না তো? দয়া করো, দয়া করে দেখা দাও, আমার মায়ের খোঁজ দাও। আমরা যে আমার মাকে ছাড়া ভালো নেই, অনেক কষ্টে আছি। দয়া করে বলে দাও কোথায় আছে আমার মা। তাদের দুজনের মায়া ভরা মিনতি শুনে সোনালি আর রূপালী মৌমাছি আর লুকিয়ে থাকতে পারলো না। সেই মৌচাক থেকে বেরিয়ে এলো। এত মায়া ভরা কণ্ঠে ডাকছো কেন? আমার মায়ের খোঁজ দাও দয়া করে। মায়ের জন্য তোমাদের এই আকুতি দেখে আমরা মুগ্ধ হয়েছি। এই জঙ্গল পেরিয়ে দেখবে এক কুটির আছে, আর সেই কুটিরে বাস করে এক দৈত্য, আর সেই দৈত্যের খাঁচায় বন্দি আছে তোমার মা। তবে হ্যাঁ, তোমাদের সেই দৈত্যকে পরাজিত করে তোমাদের মাকে উদ্ধার করতে হবে। কিন্তু সেই দৈত্যকে আমরা পরাজিত করব কিভাবে? এই নাও, এই সোনালি বিষ মাখা ফলটা রাখো। এই ফলটা দিয়ে কি হবে? এই ফলটা যদি তোমরা বুদ্ধি করে কোনোভাবে খাওয়াতে পারো তাহলে ওই দৈত্য মারা যাবে, আর তোমাদের মাকে তোমরা উদ্ধার করতে পারবে। আর একটা কথা, তোমরা যদি এই ফলটা ওই দৈত্যকে খাওয়াতে না পারো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত। আমার মাকে বাঁচাতে আমরা মৃত্যুকে ভয় পাই না। এক্ষুনি চলো রাজপুত্র, আর দেরি নয়। সাবধানে যেও তোমরা। বানর আর রাজপুত্র আবার রওনা দেয়। ওদিকে এ কি, ওই আয়না যে রক্তবর্ণ ধারণ করেছে! জাদুকরনি চোখ বন্ধ করে সব বুঝে ফেলে। ওই বাঁদর আর রাজপুত্র ওই গুহা থেকে বের হলো কিভাবে? তাদেরকে তো আমি ওই আগুনের গুহায় আটকে দিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই ওই সোনালি আর রূপালী মৌমাছির কাছে ওরা পৌঁছে গেছে। তাহলে এখন কি হবে? এবার আমি নিজে যাব ওদেরকে শেষ করতে, আর আমার হাত থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমরা আমার মাকে ঠিকই খুঁজে পাবো। ঠিকই বলেছো তুমি রাজপুত্র, ওই দেখো সেই কুটির দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো তাড়াতাড়ি চলো। আর তখনই হঠাৎ করেই সেই জাদুকরনি তাদের সামনে হাজির হয়। কে কে তুমি? আমি কে তা এখনই বুঝতে পারবি তোরা। আর তোদের আজকেই শেষ দিন। তোরা তোদের মাকে আর উদ্ধার করতে পারবি না। ও, বুঝেছি, তুমি সেই শয়তান জাদুকরনি যে জাদু করে আমার মাকে পাখি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। তোদের মাকে আমি পাখি বানিয়েছি, আর সেদিন তোরা ওই আগুনের গুহা থেকে রক্ষা পেলেও আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আর আজ তোদের দুজনকেই শেষ করে ফেলবো। এই বলে জাদুকরনি বানর আর রাজপুত্রকে একটি আগুনের বলয়ে বন্দি করে ফেলে, আর তাদের চারপাশে আগুন জ্বলতে থাকে। তাহলে কি আমরা মায়ের কাছাকাছি এসেও মাকে উদ্ধার করতে পারবো না? হ্যাঁ রাজপুত্র, আজ আমরা মনে হয় এই জাদুকরনির হাত থেকে আর বাঁচতে পারবো না। তাহলে কি সত্যি বানর আর রাজপুত্রকে ওই জাদুকরনি মেরে ফেলবে? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি।